শুরু করুন। আপনার মাইক অফ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একসাথে হয়েছি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অ্যানাউন্সমেন্ট দিতে। সেটা হচ্ছে সামনে আমাদের জুন মাসে পরীক্ষা মিড টার্ম, তাই না? তো জুন মাসে মিড টার্ম পরীক্ষাকে আমাদের যাদের বসা হচ্ছে এবার, সেটাকে কমব্যাট করতেই হবে। সেই পরীক্ষাটার যত আয়োজন জেনেসিস শুরু থেকেই করছে যাতে করে আপনাদের পড়াটাও সহজ হয়। তো সেই লক্ষ্যে আমরা সবাই জানি আমাদের একটা লং ব্যাচ চলে, কিন্তু যারা বিভিন্ন ব্যস্ততার কারণে বা ঢাকার বাইরে ডিউটিতে আছেন, সংসার সবকিছু মিলায় সময় করতে পারছিলেন না, তাদের জন্য আরেকটু সহজ করতে পড়াশোনা এবং প্রস্তুতিটা জেনেসিস নিয়ে এসেছে নতুন একটা ব্যাচ। সেটা হচ্ছে মক অ্যান্ড মডেল টেস্টের ব্যাচ। এই ব্যাচটা শুরু হতে যাচ্ছে এই মাসের 10 তারিখ থেকে। আমাদের হাতে তো খুব বেশি সময় নেই। তো আমরা যারা আহ, এমন হয়েছে যে কোনো কোচিং এর সাথে সম্পৃক্ত থাকতে পারিনি, পড়াশোনা করতে পারিনি, ঠিকভাবে গুছাতে পারিনি, নিজেরা নিজেদের মতন করে পড়েছি, তো সেই পড়াটা কত দূর এগিয়েছে পরীক্ষা না দিলে আসলে তো বোঝা যায় না। যেহেতু পরীক্ষাটা মিড টার্মটা ফেস করতেই হবে, সেই পরীক্ষাটার আদলে সম্পূর্ণভাবে বিসিপিএস এর পরীক্ষার পরিবেশটা দিয়ে আপনাদের জন্য জেনেসিস যে মক মডেল টেস্ট ব্যাচটা আয়োজন করতে যাচ্ছে, সেটা শুধুমাত্র জুন 2026 সেশনে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য। সেশনটা আমাদের কি দিচ্ছে? আচ্ছা, এখানে আমাদের মোট টোটাল 12টা ক্লাসের সেশন হবে। 4টা মডেল টেস্ট থাকবে এবং 2টা মক টেস্ট থাকবে, সেই সাথে থাকবে 6টা সলভ ক্লাস। তাতে করে হবে কি, যত বেশি আমরা পরীক্ষা দিব তত বেশি আমাদের পরীক্ষার পরিবেশের সাথে পরিচিতি বাড়বে, তত বেশি আমাদের ভয়টা কমবে। সেই পরিলক্ষে আজকে আমরা কথা বলতে এসেছি। আমি ডক্টর সৈয়দা নুসরাত তাসনিম, সার্জারিতে অ্যাডভান্স ট্রেইনি হিসেবে ঢাকা মেডিকেলে ট্রেনিং করছি। মিড টার্মের যুদ্ধটা আমি পার করে এসেছি। আপনাদের জন্য একটু সহজ ভাবে টিপস এন্ড ট্রিক্স দিয়ে দিব এই সময়ে, যেন এই যুদ্ধটা আপনাদের জন্য আরো বেশি সহজ হয়। মিড টার্ম পরীক্ষা, আগে যেটা হতো যে আমরা সব সময় শুনতাম যে বসলেই পাস, কিন্তু দিন যত যাচ্ছে, ট্রেনির সংখ্যা যত বাড়ছে, পরীক্ষাটা আর এত সহজ নেই। কিন্তু তাই বলে কি পাশ করাটা খুব বেশি কঠিন? একদমই না। আমি যদি পেরি লাভের সাথে লেগে থাকি সম্পূর্ণভাবে, আমি যদি সবকিছু কোন ধাক্কায় আমাকে পাশ করতে হবে এসবিএ এবং এসএকিউ। এসবিএ তে থাকে 50টা কোয়েশ্চেন। যদি আমি শুরু থেকেই পড়া আপ টু দা মার্ক না থাকে, আমি যদি বইটা সম্পর্কে ভালো মতন আয়ত্তে না থাকি, সেক্ষেত্রে দেখা যাবে আমার এসবিএ 50টার মধ্যে অ্যাটলিস্ট 40টা বা 35টা ঠিক থাকছে না। তো এটা কিন্তু আপনার পাশের জন্য অনেক বড় একটা হাতিয়ার হিসেবে কাজ করবে। আপনি প্রথম দিন যখন এসবিএটা ভালো দিয়ে আসবেন, বা আপনি জানছেন আপনার 30টা বা 35টা ঠিক আছে, তখন আপনার মনে একটা জোর আছে যে না, আমি এখান থেকে একটা পাস মার্ক তুলে রেখেছি। এরপরে আসবে এসএকিউ। এসএকিউ মানে হচ্ছে 4টা বিভাগের আন্ডারে আপনার 5টা করে প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নে 2টা থেকে 3টা করে স্টেম থাকবে। তো আলটিমেটলি আপনাকে এই 3 ঘন্টার সময়ের মধ্যে বিশাল একটা লেখা নিয়ে থাকতে হবে। এবং এখানে আপনি কোন একটা কোয়েশ্চেন ছেড়ে আসলে যেমন আপনার পাশের জন্য একটা অন্তরায় হয়ে দাঁড়াবে, ঠিক তেমনি আপনি যদি ঠিকভাবে না লিখে জাস্ট গোজামিল একটা লিখে দিয়ে আসলেন, তাহলেও কিন্তু হবে না। তো যেহেতু আপনাকে এই সময়ের মধ্যে সব প্রশ্ন সঠিকভাবে লিখতে হবে, মানসম্মত ভাবে টাচ করতে হবে, কতটুকু লিখবেন কি লিখবেন না, এই সব কিছু আপনি যত পরীক্ষা দিবেন
তত আপনি বুঝতে পারবেন, সময় ম্যানেজমেন্টটা আপনার হাতে আসবে। তো সেটার জন্য আপনাকে বারংবার পরীক্ষা দিতে হবে। এসবিএ এবং এসএ তে পাশ করলেই আপনি গিয়ে পড়বেন অস্টি এবং অস্টি স্টেশনে। কিভাবে কোন স্টেশনে আপনি কি উত্তর দিবেন, কাউন্সিলিং কি করবেন, কোন প্রশ্নের কি উত্তর অ্যাকচুয়ালি স্যার ম্যাডামরা যাচ্ছে, এটাও তো একটা প্র্যাকটিসের ব্যাপার, তাই না? তো সেই সব কিছু আপনার তখনই আয়ত্তে আসবে যখন আপনি বারংবার এটা পড়বেন, লিখবেন এবং পরীক্ষা দিবেন। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার যেটা থাকে, পরীক্ষার হল ভীতি। আমরা নতুন একটা জায়গায় গিয়ে পরীক্ষা দিব, সেইখানে আমরা যদি ওরিয়েন্টেড না থাকি যে কেমন হতে পারে পরিবেশ, স্যাররা কেমন হতে পারে, কিভাবে গার্ড দিবে, কিভাবে রাউন্ড হবে, আমরা কিভাবে কি করতে পারবো, সেটা যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু আমরা একটা ভয়ের মধ্যে থাকি। কিন্তু যদি আমরা এই পরীক্ষার পরিবেশের সাথে ইউজড থাকি শুরু থেকে, তাহলে কিন্তু আমাদের এটা মনে হবে যে না, আমি পরীক্ষা দিয়েছি। তো জেনেছি সেটাও করে যে যাতে করে বিসিপিএস এর আদলে আমাদের পরীক্ষার পরিবেশটা হয়, সেদিকেও জেনেসিস এর একটা কড়া নজরদারি থাকে। এখানে আপনি পরীক্ষা দিয়ে যখন আপনি মেইন বিসিপিএস এর পরীক্ষার হলে বলবেন, তখন আপনার মনে হয় আরে আমি তো জেনেসিস এ এসে বসতেছি। সো এটাও কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট। পরীক্ষা হারার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্ঞান না থাকা, তাই না? আমরা তাই মনে করি, তাই না? বাট না, জ্ঞান থাকা সত্ত্বেও আমরা তখনই হেরে যাই যখন আমরা ভয় পাই, আমরা যখন ভয়টাকে জয় করতে পারি না। সো আমি এই ব্যাচটা নিয়ে এর চেয়ে আর বেশি কিছু বলবো না। আপনাদের আহ যত প্রকার প্রস্তুতি মনে হচ্ছে যে না আমি খুব ভালোভাবে প্রস্তুত, আমি পারবো, প্লিজ আসুন ব্যাচটাতে পরীক্ষা দিয়ে নিজেকে একবার যাচাই করে ফেলেন। নিজের কোথায় ভুল হচ্ছে, নিজের কোথায় বুঝতে সমস্যা হচ্ছে, সেই ভুলগুলা আপনারা সুন্দরভাবে সলভ ক্লাস করলে বুঝতে পারবেন, পরীক্ষা দিতে গেলে বুঝতে পারবেন যে আপনাদের ল্যাকিংসটা কোথায় থাকছে। এটা নিয়ে আরো একটু বিশদভাবে আলোচনা করবে আমাদের সবার সবচেয়ে প্রিয় সার্জারি মেন্টর আপু, ফারজানা ইয়াসমিন আপু, যিনি খুব রিসেন্টলি সিটেস পার্ট 2 কমপ্লিট করেছেন। আপু কিন্তু আমাদের মিড টার্মে সার্জারি পোর্শনের কোঅর্ডিনেটর। কিভাবে আপনাদের জন্য পড়াটা সহজ হয়, কিভাবে পরীক্ষাটা সহজ হয় আপনাদের জন্য, আরো বেশি যেন আহ কাজের ফাঁকে পড়ার সময় যেন মনে হয় যে না এটা অনেক বেশি সহজ হয়ে গেছে, এভাবে না পড়ালে আমি তো বুঝতে পারছিলাম না, সেই সব কিছু নিয়ে দিনরাত চিন্তা করছে, গুছাচ্ছে কিন্তু আমাদের সবার প্রিয় ফারজানা ইয়াসমিন আপু। তা আপুকে আমি ফ্লোরটা ছেড়ে দিচ্ছি, আপু কিছু বলার জন্য। অসংখ্য ধন্যবাদ আপুকে। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আমাদের তো আজকে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাচ, তাই না? আমি যখন দেখলাম যে মডেল মক, শুনতেই কিন্তু আমার নিজের একটু ভয় লাগছিল। আমি যখন কাউন্ট করছিলাম যে আমাদের কতটুকু সময় বাকি আছে, আমাদের কিন্তু দেখেন ধরতে গেলে 1 মাস, পরে আর 1 সপ্তাহ, কারণ জুনের খুব সম্ভবত 15 তারিখে পরীক্ষা ইনশাল্লাহ। 15-16 তারিখে আশা করছি আমরা যে পেপার 1 পেপার 2 এক্সাম বিসিপিএস এ মিড টার্মে হবে। তাহলে দেখেন আমাদের 1 মাস সময় থাকছে। পরে 7 দিন আর ধরবো না, কারণ 7 দিনটা তো অ্যাকচুয়ালি নিজেদের প্রিপারেশন, পুরো নিজেদের মতো, নিজেদের যে ইন্ডিভিজুয়ালাইজ যে যেভাবে প্রিপারেশন নিতে চায় ওই 7 দিন যেভাবে রিভিশন দিতে চায়। তাহলে এই 1 মাসটাকে যদি আমরা কাজে লাগাই এবং কিভাবে কাজে লাগাতে পারি, এটাই তো আজকে আমাদের মেন উদ্দেশ্য। সেটা হলো আমাদের মডেল আর মক। তো মডেল মকের বিষয়ে যদি আপু তো খুব সুন্দর করে আসলে বলেছেন যে আমাদের এভরিথিং কিন্তু তুলে ধরেছেন, ইন শর্টে, মানে প্রতিটা কথাই আপু স্পষ্ট করেই বলেছেন। তো আমরা যেটা বলতে চাই যে আরো মানে ক্লিয়ার করে, যে মডেল যেটা আপনারা ফেস করবেন ইনশাল্লাহ, মডেলে আমাদের পেপার 1 এবং পেপার 2 করে আমরা পুরো বেলিয়ান লাভটাকে ভাগ করেছি 2 হাফে, যাতে করে আমাদের প্রথম রিভিশনটা আমাদের পুরো একবার সিলেবাস তো কমপ্লিট হয়েছে আশা করছি। যারা লং ব্যাচে আছেন, যারা রেগুলার ব্যাচে আছেন, অথবা যারা আগে পরীক্ষা দিয়েছেন এবার আবার একটু ঝালাই করতে চান, সবার জন্য চিন্তা করেই। আবার অথবা এমনও কেউ আছেন যে এই 1 মাসটাই কিন্তু তাদের জন্য পুঁজি, এই 1 মাসে আমি পড়বো, অথবা অনেক বিপদে আমি পড়তে পারিনি, তো তারাও কিন্তু এই সিলেবাসটাকে এই স্কেডিউলটাকে ফলো করতে পারলেও আপনাদের রিভিশন অন্তত পক্ষে 3 বার আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ। তো বেলিয়ান লাভটাকে তো একবার করে ধরে নিচ্ছি যে আমরা পড়েছি,
তাহলে আমাদের যে মডেল পরীক্ষাটা প্রথমে হবে, যে পেপার 1 এবং পেপার 2, এই দুই ভাগে ভাগ করার পরে প্রত্যেক হাফের জন্য, সাপোজ বেলি ল্যাবের প্রথম অর্ধেকের জন্য আপনাদের একটা মডেল 1 হবে, যেটা থাকবে এসবিএ 50 মার্কসের। মডেল 2 থাকবে, সেটা হলো এসএকিউ। ওই প্রথম হাফের জন্য হাফের উপর এক্সামটা হবে এবং এসএকিউ থাকবে। এসএকিউ একদম বিসিপি স্টাইলে আমাদের 4টা গ্রুপে থাকবে। এই প্রথম হাফ মডেল 1 মডেল 2 গেল, তারপরে রেস্ট যে হাফটুকু থাকছে আমাদের বেলিয়ান লাভের, সেটার জন্য আমাদের থাকবে মডেল 3 এসবিএ এবং মডেল 4 এসএকিউ, ওই সেকেন্ড হাফের উপর এসএকিউ। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা এসএকিউ এসবিএ দুইবার করে পড়ে ফেলছি বেলিয়ান লাভটাকে। এসবি এর জন্য প্রথম হাফ একবার, এসএকিউ এর জন্য প্রথম হাফ একবার, আবার এসবি এর জন্য সেকেন্ড হাফ একবার, এসএকিউ এর জন্য সেকেন্ড হাফ একবার। তাহলে আমাদের পড়াটা বেলিয়ান লাভ ওরিয়েন্টেড, তো আমাদের বেলিয়ান লাভ থেকেই কোয়েশ্চেন আসবে, এটা আমরা জানি। আর কিছু কোয়েশ্চেন আসে যেটা আমাদের ট্রেনিং এক্সপিরিয়েন্স থেকে, যে আমরা ট্রেনিংটা কিরকম করেছি। আশা করছি আমরা সবাই ট্রেনিং এ এতটাই আসলে বেশি ব্যস্ত থাকি যে পড়াটাই তো আসলে কম হয়, তাই তো? ট্রেনিং রিলেটেড যে কোয়েশ্চেন গুলো করা হবে সেগুলো ইনশাল্লাহ আমরা আনসার করতে পারবো। এবং বেলিয়ান লাভটাকে আমাদের এর মধ্যে 1 মাসের মধ্যে সুন্দর করে ঝালাই করে ফেলতে হবে। এই মডেল টেস্ট গুলো যখন আপনারা দিবেন, তখন আমি যেভাবে আমরা ক্লাসে রিকোয়েস্ট করে আসি, এই মডেলের সাথে সাথে আপনারা নিজেরা আরো মার্ক করবেন কোথায় আটকাচ্ছেন, প্রিপারেশনটা কোথায় আরো গ্যাপ থাকছে। এগুলো আপনারা পরীক্ষা না দিলে তো আসলে সবাই একটা কথাই বলে যে পরীক্ষা না দিলে কিন্তু নিজের ডেফিসিয়েন্সি বোঝা যায় না। একটা চ্যাপ্টার পড়ে যাওয়ার পরও পরীক্ষা দিতে গেলেই বুঝবেন যে আসলে কোথায় ঘাটতিটা রয়েছে, কোথায় আবার নতুন করে আপনাকে সেকেন্ড একটা থট দিতে হবে। তো এই জন্য এক্সামটা অবশ্যই আমরা যেন সবাই অ্যাপিয়ার করি, যারা ব্যাচে আছি, যারা নতুন করে যুক্ত হতে চাচ্ছি, তাদের জন্য স্পেশাল একটা সুযোগ যে এই মডেল মকের মাধ্যমে এই নতুন একটা ব্যাচে আপনারা যুক্ত হয়ে এক্সামটা দিতে পারবেন। এটা অনলাইনেও অফলাইনেও সুযোগ আছে, যারা ঢাকার বাইরে আছেন তারাও অনলাইনে কিন্তু এক্সামটা দিতে পারবেন। এক্সাম দিয়ে আপনারা পিডিএফ একটা ছবি, ক্যাম স্ক্যানারে ছবি তুলে পিডিএফ আকারে আপনারা কপিটা যদি একটা মেইল আইডি জেনেসিস প্রোভাইড করবে, সেই মেইল আইডিতে যদি পাঠিয়ে দেন, সেটা কিন্তু তারা প্রিন্ট আউট করে মেন্টরকে প্রোভাইড করবে। মেন্টর সেটা চেক করে আবার আপনার কাছে দিবে। অর্থাৎ আমরা কিন্তু জানি, আপু কিন্তু বলেছেন যে আমরা কিন্তু জ্ঞানের কিন্তু অভাব নেই, কিন্তু ওই অল্পটুকু সময়ের জন্য, বিশেষ করে এসএকিউ নিয়ে আমি বলতে চাই যে এসবিএ তো আমরা তো একটু ভেবে আনসারটা করতে হবে, সিঙ্গেল বেস্ট আনসার। কিন্তু এসএকিউ তে যেই প্রবলেমটা হয়, 4টা গ্রুপ, 5টা করে কোয়েশ্চেন, 3টা করে স্টেম থাকে, আমাদের 60টা কোয়েশ্চেনের যখন আমরা আনসার দিব, এবং আপু কিন্তু বলেছেন যে একটা স্টেমও ছাড়ার উপায় নেই, একটা স্টেমও আমরা ছাড়বো না, ইনশাল্লাহ আমরা সব আনসার করে আসবো যতটুকু পারি, যতটুকু নলেজ আছে। তো আমরা ধরেন অনেক কিছু জানি, একটা গ্রুপে আমরা অনেক সময় দিয়ে ফেলেছি, পরে আমাদের সময় কম থাকার কারণে কি হয়, অনেকেই দেখবেন বলবে লাস্ট 2টা গ্রুপ ভালো হয়নি, লাস্ট 2টা গ্রুপে অত ভালোভাবে লিখতে পারিনি। পেপার আমরা যখন এক্সপ্রেস পার্ট 1 পরীক্ষা দিয়েছি, তখন কিন্তু আমাদের রিটেনটা দেইনি, আমাদের দিয়েছে প্রফেশনাল, ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনের রিটেন দিয়েছি। তারপর কিন্তু বলতে গেলে এবার এই মিড টার্মে আপনারা রিটেনটাকে ফেস করবেন। তাহলে আমাদের রিটেনের যদি প্র্যাকটিস না থাকে, আমাদের যদি টাইম ম্যানেজমেন্টের আইডিয়া না থাকে, যে গ্রুপ, আমি প্রত্যেকটা গ্রুপে এতটুকু সময় দিব, এবং এর মধ্যে আমি স্ট্যান্ডার্ড আনসার পয়েন্ট আকারে লিখে আসবো। অনেকে ডেসক্রিপটিভ লেখে, যেহেতু প্র্যাকটিসের অভাব থাকলে এই সমস্যাগুলো হয়, তো অনেক জানি তো, তখন মনে হয় এই কোয়েশ্চেন আনসার তো আমার মনে চাচ্ছে যে আরো কিছু লিখি। কিন্তু এই আরো কিছু লিখতে গিয়ে যখন আপনি দেখবেন যে লাস্টে দিকে গিয়ে যতটুকু লেখা দরকার ততটুকু তো লিখতে পারছেন না, 2-3টা ওয়ার্ড লিখে শেষ। তো এই প্র্যাকটিসটার জন্য হলো মডেল মক, আমরা আগে এক্সাম দিয়েছি কি দেই নাই কোনো কিছু এখন জরুরি না, এখন ওগুলো না ভেবে মডেল মক এক্সাম গুলো যেন আমরা দেই। এবং একটা কথা সবাই বলে, এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা ফরচুনেট ওয়ার্ড লাইন, যে মনে হলো আপু যেন বিসিপিএসসি জেনেসিস এর পরীক্ষা দিলাম। বিসিপিএসসি যখন পরীক্ষাটা দিতে যায়, তখন কিন্তু তারা এসে বলে যে মনে হলো যেন জেনেসিস এর পরীক্ষা দিলাম। তো এনভায়রনমেন্টটা অ্যাকচুয়ালি ওরকমই থাকে, ওরকম নিয়ম মেনটেন করা হয়। এবং আপনাদের কিন্তু 4টা গ্রুপে, এসএকিউ এর কথা বলছি, 4টা গ্রুপে কিন্তু আপনাদের কোয়েশ্চেনটা যেহেতু আনসার করতে হয়, 4টা খাতা থাকে। 4টা খাতা, এখন সাপোজ আমাদের এটাও কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, যে গ্রুপ এর জন্য যে খাতা আছে, তাড়াহুড়ো বশত ধরেন আপনি গ্রুপ এ শেষ করেও গ্রুপ বি টা আপনি ওই খাতায় লিখে ফেলছেন, পরে কিন্তু গ্রুপ বি আনসার গুলো আপনি যদি গ্রুপ বি তে না লেখেন, গ্রুপ বির খাতায় না লিখেন, তাহলে কিন্তু আপনি মার্ক পাবেন না। সুতরাং 4টা খাতাকে রেডি করার ব্যাপার থাকে, সুন্দর করে রুল টানার ব্যাপার থাকে, এগুলো কিন্তু প্রেজেন্টেশন। এবং
সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো আমরা যদি পয়েন্ট আকারে লিখি, প্রেজেন্টেশন যদি সুন্দর হয়, তাহলে কিন্তু এসএকিউ তো অনেক ভালো মার্ক ওঠে। এবং অনেকেই বলে যে এসবিএ টা কিন্তু আমাদের গেম চেঞ্জার। এসবিএ কিন্তু গেম চেঞ্জার, বাট আমরা এসবিএ দিয়ে এখন পর্যন্ত আমি কাউকে দেখিনি যে কনফিডেন্টলি বলেছে যে হ্যাঁ পরীক্ষা খুব ভালো হয়েছে, আমি তো অনেক ভালো মার্ক পাবো। কারণ তারা সেটই করে কোয়েশ্চেন গুলো এমন ভাবে যে একটু কনফিউশন, একটু প্যাচ থেকে যায়। এবং যখন আপনি এটা মিলাবেন, যেটা অনেক খারাপ একটা ডিসিশন যে মিলানোটা, এটা সাজেশন এখনই থাকছে যে এসবি পরীক্ষা দিয়ে এসে কাইন্ডলি কেউ কারোর সাথে আনসার মিলাবেন না, বই খুঁজে খুঁজেও দয়া করে ওগুলো খুঁজতে যাবেন না। আপনি এখনই মডেল যখন দিবেন, মক যখন দিবেন, আপনি পয়েন্ট আউট করে রাখবেন যে আপনার কোনগুলোতে ঘাটতি আছে, কোনগুলো আপনাকে পরীক্ষার আগের দিন রাতে দেখতেই হবে। সবগুলো দেখা কিন্তু পসিবল না, এবং সবগুলো দেখা হবে আনওয়াইজ পরীক্ষার আগের দিন রাতে। তো পরীক্ষার আগের দিন রাত বলেন, পরীক্ষার আগের দিনটা বলেন, আপনি একটা চার্ট করে ফেলবেন যে এসডি এর জন্য আমি যেটা একটা একটা কমন কথা বলি, যেমন জিসিএস স্কোর, তারপর ব্রেস্টের হলো রিস্ক ফ্যাক্টর। এই চার্ট গুলো পরীক্ষার আগের দিন না দেখে যাবেন না। তো এইগুলো আপনার নিজের একটা নিজস্ব একটা লিস্ট করে ফেলবেন, এগুলো আপনার পরীক্ষার আগের দিন দেখবেন। এবং এটা কখন আপনি সর্ট আউট করবেন, এই মডেল মক এক্সাম দিতে দিতেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমার এইগুলো এক্সামের আগের দিন দেখতে হবে। তো এসবিএ দিয়ে এসে কাইন্ডলি কিছু না মিলিয়ে এসএকিউ এর জন্য প্রিপারেশন নেবেন, এবং সেগুলো দেখবেন যেগুলো আপনি আগেই মার্ক আউট করে রেখেছেন যে আমাকে এসএকিউ এর আগের দিন রাতে দেখতে হবে। এবং এর সুবিধাটা কি, এই যে পয়েন্ট আকারে লেখা, একটু প্রেজেন্টেশনটা সুন্দর করা, একটু আলাদা ব্লু কালার দিয়ে হেডলাইন গুলো মার্ক করা, এগুলো এখন এক্সামে প্র্যাকটিস করবেন, ওখানে গিয়ে ইনশাল্লাহ এক্সিকিউট করবেন। এবং এটার ফলে আপনার ইমপ্রেশন, খাতার ইমপ্রেশন অনেকখানি বেড়ে যাবে। 0.5 হলেও আপনি প্রতিটা আনসারে বেশি করে পাবেন ইনশাল্লাহ। তাহলে কি হচ্ছে দেখেন, এসবিএ যদিও আমরা গেম চেঞ্জার বলি, কিন্তু এসিকিউতে কিন্তু খুব ভালো মার্ক তোলা সম্ভব, আসলেই সম্ভব। তো এইগুলো সব প্র্যাকটিসের ব্যাপার। এবং যেমন আমি একটা দুইটা যদি কথা বলি, যে এবারই এসেছে, এবারও একজন দুইজন আমাকে শেয়ার করেছেন পার্সোনালি, যে আপু আমরা যে পড়ানোর সময় বলি যে কিছু কিছু জিনিস, যে আমরা সাপোজ আমি এটাই বলি যে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর অফ দ্য ব্রেস্ট ক্যান্সার, তাই না? তাহলে আমরা তো ওটা পড়ে এসেছি, নন মডিফাইবল ব্রেস্ট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরও পড়ে এসেছি, আমরা কিন্তু সব জানি। কিন্তু কোয়েশ্চেনে সাপোজ এসেছে যে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর ব্রেস্ট ক্যান্সারের কোনটা, সবগুলোই কিন্তু সাপোজ আপনি পড়ে দেখছেন প্রত্যেকটাই মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, তাহলে আপনি আনসার কোনটা করবেন? আমি তো সবগুলোই জানি মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, আমি কিন্তু জানি, তাহলে ওখানে তো সবগুলোই অপশনে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, আমি আনসার কোনটা করব? আমি আনসার করবো ফার্স্টে যেটা থাকবে টেবিলে, সেটা আমি আনসার করবো। এটা আমাদের একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন, এবং এটা এক্সাম দিতে গিয়ে আপনি ফেস করবেন যে আপনি, আমি তো সব জানি, কিন্তু তাহলে ওই জিনিসটা কোনটা হবে আনসার? তো এই ডিফিকাল্টিস গুলো আপনার পরীক্ষা দিলে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। তারপর সাপোজ আমরা যদি একটা থাইরয়েড নডিউল যদি চিন্তা করি, যেটা থাইরয়েড নডিউলে আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি লিখবো? বয়স যদি হয় 30 ইয়ার্স, তাহলে কিন্তু ফার্স্টে আমাকে অ্যাডেনোমা লিখতে হবে। তারপরে আমাকে 3 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দিল সাপোজ, তাহলে ফার্স্টে কিন্তু আমাকে অ্যাডেনোমা লিখতে হবে, সেকেন্ডে সিস্ট লিখতে হবে, থার্ডে গিয়ে আমাকে কার্সিনোমা লিখতে হবে। আর যদি সাপোজ বয়স 55 ইয়ার্স এর লেডি, সেক্ষেত্রে কিন্তু ফার্স্টে আমাকে কার্সিনোমা লিখতে হবে, সেকেন্ডে আমাকে সিস্ট লিখতে হবে, থার্ডে গিয়ে আমাকে বিনাইন অ্যাডেনোমা লিখতে হবে। এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, এবং এগুলো ইমপ্রেশন ক্যারি করে। আমি খালি লিখে দিলাম আমার হয়ে গেল তা না। সাপোজ কোনো একটা সার্জারির পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন এসেছে, বই সুন্দর করে লেখা আছে 6, 7, 8টা, আমি যদি প্রথম 3, 4, 4টা কমপ্লিকেশন চেয়েছে, আমি যদি প্রথম 4টা লিখি, আমার কিন্তু মার্কটা বেশি আসবে। তো এই প্র্যাকটিস গুলো কিন্তু লাস্ট ফিনিশিং বলি না আমরা, সবকিছুতে একটা ফার্নিশিং করা। তো আপনার প্রিপারেশনের এই ফার্নিশিংটা হবে এই মডেল মক এক্সামের মাধ্যমে। এবং বিসিপিএস এ যেমন কোয়েশ্চেন মডারেশনে যায় না স্যাররা, আমরা তো জানি যে আজকে আমাদের স্যার গেছে মডারেশনে, বা আমরা বলি যে আজকে তো স্যারকে যেতে হবে মডারেশনে, ঠিক তেমন জেনেসিসেও যেহেতু বিসিপি স্টাইলে এক্সামটা হয়, আপনাদের কোয়েশ্চেনের মডারেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি আমরা মেন্টররা কিন্তু অনেক ডিফিকাল্টিজ ফেস করে হলেও আমরা কিন্তু কোয়েশ্চেনটাকে মডারেট করছি সেভাবে যেভাবে বিসিপিএস এ আসে। এবং বিসিপিএস এর স্ট্যান্ডার্ড এখন এতটা আপগ্রেড করেছে যে যখন পার্ট 2 পরীক্ষায় কেউ দেয় এক্সাম, তখন কিন্তু বড় বড় স্যাররা বলেন যে তোমরা লাস্ট কয়েকটা সেশনের মিড টার্মের কোয়েশ্চেন সলভ করবা। তাহলে মিড টার্মের স্ট্যান্ডার্ড কোথায় চলে গেছে? তো এই হিসাব করে আমাদের পরীক্ষা কিন্তু আপু বলেছে ইজি নাই, এখন আর সেই রকম সহজ নেই যে বসলাম আর হয়ে গেল। আর আমার একটা কথা আমি পার্সোনালি বলি, কষ্ট করব, কষ্ট একবারই করবো। সুতরাং প্রিপারেশন নিবেন একবারে যেন ইনশাল্লাহ হয়েছে। বারবার এক কষ্ট করা মানে কেন নিব? আমাদের তো আরো অনেক রেসপন্সিবিলিটিস আছে। এই এই যে পার্ট 1-এ কিন্তু এত কিছু ছিল না, দেখবেন মিড টার্মে কিন্তু
আমাদের সবকিছু ম্যানেজ করে প্রিপারেশন দিতে হচ্ছে। সুতরাং কষ্ট করব, একবারই ইনশাল্লাহ করব, এবং সেভাবেই ইনশাল্লাহ কষ্ট করব। এবং এই সময়টা একটু নিজেকে গুটিয়ে নেন, এই সময়টা একটু নিজেকে গুটিয়ে নেন, নিজেকে দেন, নিজের বইয়ের সাথে থাকেন। কারণ ট্রেনিং মোটামুটি কিন্তু আমাদের যতটুকু শেখার মিড টার্মের জন্য শেখা হয়ে গেছে, যতটুকু ডিউরেশন আমাদের পার হয়েছে। সুতরাং এই একটা মাস আপনি রিভিশন দেন, জেনেসিস এর স্কেজুলটা ইনশাল্লাহ ফলো করেন। যারা ভর্তি হয়েছে তাদের নিজস্ব প্রোফাইলে কিন্তু স্কেজুলটা দেওয়া থাকবে, তো স্কেজুল ফলো করেন, ইনশাল্লাহ ওই স্কেজুল অনুযায়ী পরীক্ষা দিলে আশা করছি বিসিপিএস এ গিয়েও আপনারা যে বলে না যে একটা নার্ভাস ব্রেকডাউন হওয়া অথবা বিভিন্ন কোন অনেক কিছুই কিন্তু হতে পারে। যেমন দেখেন, আপনি যখন এক্সাম হলে যাবেন তার আগে কিন্তু লিফটেও আগেও কিন্তু অনেক বড় লাইন থাকে। আপনার যদি 6th ফ্লোরে পরীক্ষার সিট পড়ে, আপনাকে কিন্তু আরো আগে যেতে হবে। সাপোজ কোনো কারণে আপনি একটু দেরি হলো, কিন্তু আপনাকে কিন্তু টাইমলি ওখানে যখন আপনি ঢুকলেন আপনাকে কিন্তু হাঁপাতে থাকবে। অনেক কিছু হতে পারে, জ্যাম থাকতে পারে, আমরা আগে বের হব, সবাই জানি। আর অনেক কিছু ইনসিডেন্ট আল্লাহ মাফ করে ঘটতে পারে। তাই আমাদের এই প্রিপারেশনটা যদি না থাকে, ওখানে গিয়ে যত ভালো আপনি জানেন এক্সিকিউট করতে পারবেন না। এই জন্য রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমরা যারা মেন্টর প্যানেলে আছি এবং এক্সিকিউটিভ ডেস্ক পুরা কম্বাইন্ডলি এফোর্ট দিচ্ছে 24/7, আশা করছি আপনারা ইনশাল্লাহ পার্টিসিপেট করুন। অনলাইন হোক অফলাইন হোক আপনারা এক্সাম দিন, আমরা আছি, আমরা ইনশাল্লাহ দেখে দিব। আমাদের সলভ আপনাদের জন্য থাকবে, যে যেভাবে কালেক্ট করতে চান করবেন। যদি কেউ চান কুরিয়ারে, সেটা জেনেসিস এক্সিকিউটিভ সাথে কন্ট্যাক্ট করবেন। কেউ যদি চান সেন্টার থেকে কালেক্ট করবেন, সেটা সেন্টার থেকে কালেক্ট করবেন, যাতে আপনাদের কোনো রকম এই সময় পরীক্ষা ব্যতীত, পড়াশোনা ব্যতীত আর কোনো হ্যাসেল নিতে না হয়, ইনফরমেশন গ্যাপ যেন না থাকে। আজকে এই ইনফরমেশন গুলো এই জন্য জানিয়ে দেয়া। সুতরাং আশা করছি আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পাচ্ছি, এবং একটা সাকসেসফুলি আপনারা পাশ করে ইনশাল্লাহ এই জুনে যেতে পারবেন। আমরা কষ্ট করবো একবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহায় হবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তাসনিম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু এত সুন্দর করে বুঝিয়ে বলেছেন, এরপরে আমি মনে করি না আমাদের কারো কোনো কনফিউশনের কোনো জায়গা থাকে। তো শেষ কথার এক কথা, যে যুদ্ধই যখন নামবো তখন কেন সবকিছু তৈরি করে নিজেকে প্রস্তুত করে যুদ্ধে নামবো না? হ্যাঁ, আমরা জানি যে যে কোনো পরীক্ষার হাইয়েস্ট রেজাল্ট কি হতে পারে, খারাপই তো হবে, তাই না? কিন্তু এত টাকার পরীক্ষা, এত পরিশ্রম, এত পড়াশোনা, সেই সাথে কিঞ্চিত হলেও তো ওয়ার্ডে মান সম্মানেরও একটা ব্যাপার জড়িত থাকে, তাই না? তো আমরা অবশ্যই 100% প্রিপারেশন নিচ্ছি। আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি প্রার্থনা করব যাতে আমাদের এই পথটা সহজ হয়। কিন্তু শুধু দোয়া করলে তো হবে না, নিজেকেও তো প্রস্তুত করতে হবে, তাই না? তো সেই প্রস্তুতিটা শেষ সময়ে, শেষ সাপোর্টটা দেওয়ার জন্য জেনেসিস অলওয়েজ আপনাদের সাথে আছে। যেভাবে আপু বললেন যে যেভাবে আপনারা পরীক্ষা দিতে চান, সেটা হোক অনলাইন হোক অফলাইন, যেভাবে আপনারা রেজাল্ট চান, ইনফ্যাক্ট জেনেসিস আপনাকে ডোর স্টেপে কুরিয়ার করে প্রশ্নের উত্তর পাঠায় দিবে। এর চেয়ে সহজ তো আর কোনোটা হতে পারে না, তাই না? তাহলে আমরা ওই শিডিউলটা নিয়ে টেবিলে একটু পাশে রেখে ওইভাবে পড়াটা গুছাই। কারণ আপনি পরীক্ষা না দিলে পরীক্ষার প্রস্তুতি বুঝবেন না, আপনি যতই পড়েন না কেন আপনার কোথায় ল্যাকিংস, ওই মোমেন্টে ওই 3 ঘন্টায় ওই 1 ঘন্টায় আপনার কোথায় ব্রেনটা খুলছে না, এটা বুঝতে হলেও আপনাকে পরীক্ষা দিতে হবে। তাহলে আমরা বেশি বেশি করে পড়াশোনা করি, বেশি বেশি করে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করি, এবং সেই প্রস্তুতিতে আমাদের সাথে থাকুক জেনেসিসের এই শিডিউলটা, জেনেসিসের মক এন্ড মডেল টেস্টের এই যাত্রায় আমরা একসাথে থাকি। সেই শুভকামনায় সবার পরীক্ষা ভালো হোক, ইনশাআল্লাহ সফলতার সাথে সবাই পাশ করে আসেন, এই কষ্ট লাঘব হোক সবার, সেই আশায় আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।